শুভ সন্ধ্যা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, মঙ্গলমতো আছো। তোমরা অবহিত আছো যে আমরা লেকচার 1 শেষ করেছি। আর লেকচার 1-এ কিন্তু আমরা প্রাচীন বাংলার ইতিহাস পড়েছিলাম। প্রাচীন বাংলার ইতিহাস আমরা আলোচনা করেছি 606 খ্রিস্টাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাচীন বাংলার ইতিহাসে কিন্তু আমরা বাঙালি জাতির উৎপত্তি নিয়ে আলোচনা করেছি, প্রাচীন বাংলার সীমানা নিয়ে আলোচনা করেছি, আমরা আলোচনা করেছি প্রাচীন জনপদগুলো নিয়ে, বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা শশাঙ্ক নিয়ে। শশাঙ্ক পরবর্তী সময়ে আমরা অরাজকতার যুগ, যেটাকে মাৎস্য ন্যায় বলা হয়, মাৎস্য ন্যায় নিয়ে আমরা আলোচনা করেছি, পাল বংশ নিয়ে আলোচনা করেছি, এবং লেকচার 1-এর শেষে আমরা সেন বংশ নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো, তো আমি আজকে পড়ার আগে একটু হেডিং বলে নিই যে আজকে বাংলাদেশ বিষয়াবলী লেকচার 2। আমরা আজকে লেকচার 2-এ প্রবেশ করছি। লেকচার 2-এর আজকে আমরা আলোচনা করব প্রথম খণ্ড নিয়ে। আর লেকচার 2-এ আমরা পড়ব মূলত 1204 খ্রিস্টাব্দ থেকে 1757 অর্থাৎ পলাশী যুদ্ধ পর্যন্ত। আর এই সময়কালটাকে নির্দেশ করে কিন্তু বাংলার মধ্যযুগ, কারণ পলাশী যুদ্ধের পরে বাংলা আধুনিক যুগে পদার্পণ করে। তাহলে আমরা লেকচার 2 শুরু করতে যাচ্ছি বাংলার মধ্যযুগের ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো লক্ষণ সেন যখন শাসন করছিলেন, ঠিক সেই মুহূর্তে আমরা দেখেছি একজন ভাগ্যান্বেষী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি কিন্তু বাংলা আক্রমণ করেন এবং বাংলার মেজরিটি অংশ তিনি দখল করে নেন। লক্ষণ সেন পরাজিত হন। এই বাংলায় মুসলিম আধিপত্য বিস্তার হয় 1204 সালে বখতিয়ার খলজির হাত ধরে। কিন্তু আমরা দেখেছি সেন বংশ শেষ হয়ে যায় না। দক্ষিণ বাংলায় আর 25 থেকে 26 বছরের মতো কিন্তু জাস্ট অল্প কিছু অঞ্চলে সেন শাসন ছিল, কিন্তু মেজরিটি বাংলা কার দখলে চলে যায়? বখতিয়ার খলজির দখলে চলে যায়, এবং বাংলার ইতিহাসে শুরু হয় কিন্তু মধ্যযুগ। তো বখতিয়ার খলজি পড়তে যাওয়ার আগে মানে বখতিয়ার সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। আমরা এতটুকু শুধু জেনেছি যে বখতিয়ার খলজি একজন ভাগ্যান্বেষী, তিনি বাংলা জয় করলেন 1204 সালে। কাকে পরাজিত করে? লক্ষণ সেনকে। কিন্তু বখতিয়ার কোথা থেকে কিভাবে এসেছে একটু আমরা জানার চেষ্টা করি। আর আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে বলি, ভাই আমি শর্টকাট পড়াতে পারি না, আমার বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল সবই গল্পের ছলে। আমি পুরো কোর্সটা গল্প করে করে পড়া বোঝাবো, এবং এই গল্পটা তোমরা শুনবে যেমন নানা বা দাদা গল্প করে, নাতি বা নাতনি গল্প শোনে। তো আমি তোমাদের নানা বা দাদার মতো গল্প করব, তোমরা গল্পটা শুনবে এবং গল্প তোমাদের মাথায় বসে যাবে, সেট আপ হয়ে যাবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে বখতিয়ার খলজি কোথা থেকে কিভাবে এসেছিল সে বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বখতিয়ার খলজি, ওনার বাড়ি ছিল আফগানিস্তান। আফগানিস্তান। তাহলে বখতিয়ারের দেশ কোনটা? আমরা দেখতে পেলাম আফগানিস্তান। আফগানিস্তানের কোথায়? আবার পরীক্ষক এভাবে প্রশ্ন করতে পারে, আজকের জায়গাটার নাম হচ্ছে আধুনিক দশতী মার্গ। আধুনিক দশতী মার্গ। তাহলে প্রথমে জেনেছি বখতিয়ারের বাড়ি কোথায়? আফগানিস্তান। আফগানিস্তানের কোথায়? আধুনিক দশতী মার্গে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বখতিয়ার জাতিগতভাবে ছিলেন তুর্কি। তুর্কি মানুষেরা কিন্তু খুব সাহসী হয়, হ্যাঁ। তো বখতিয়ার জাতিগতভাবে ছিলেন তুর্কি, আর পেশা বা ব্যক্তিতে ছিলেন একজন ভাগ্যান্বেষী। ভাগ্যান্বেষী মানে যিনি ভাগ্য অন্বেষণ করতে করতে ঘুরে বেড়ান এবং হয়তো কোথাও বা সফল হন, আবার সফল নাও হতে পারেন। যেমন তোমরাও কিন্তু ভাগ্যান্বেষী। তোমরা কেমন ভাগ্যান্বেষী? তার কারণ তোমরা
পড়াশোনা করছো। কেন পড়াশোনা করছো? একটা সরকারি ফার্স্ট ক্লাস চাকরি লাভের আশায়। তার মানে তোমরাও কিন্তু কোনো না কোনো ভাগ্যান্বেষণ করছো। আমি পড়াচ্ছি কারণ এটা আমার রুটি রোজগার, এবং আমিও চাচ্ছি যে আমার অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হোক। তার মানে আমিও কিন্তু এক ধরনের ভাগ্যান্বেষী। তাহলে আফগানিস্তান থেকে ভাগ্যান্বেষণ করতে এই তুর্কি, জাতিগতভাবে তুর্কি, যার নাম আমরা বলছি বখতিয়ার। বখতিয়ার তো বখতিয়ারের প্রাথমিক জীবন বা বাল্য জীবন সম্পর্কে খুব একটা আমরা তথ্য পাই না। আসলে ছোটখাটো মানুষ, ঠিক আছে। আবার আমি গত ক্লাসে তো বলেছি, দেখতেও কিন্তু খুবই কুৎসিত, খুবই বেটে, প্রচন্ড কালো, বিঘ্যুটা চেহারা, এবং দেহের তুলনায় হাতগুলো অনেক বড় বড়। তাহলে দেখতেও কিন্তু খুব কুরুচিপূর্ণ ছিলেন বখতিয়ার। তো বখতিয়ারের বাল্য জীবন সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারি না। তো বখতিয়ার তিনি প্রথম জীবনে একটা কাজ করেছিলেন, গজনি। বন্ধুরা, তোমরা গজনি বলতে আবার গজনি সিনেমা মনে করে বসো না। আমির খানের কিন্তু একটা সিনেমা রয়েছে গজনি। তো গজনি নামক জায়গাটা রয়েছে আফগানিস্তানে। গজনির অবস্থান কোথায়? আফগানিস্তানে। তো গজনির সুলতান ছিলেন মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি, ঘড়ি ডিটারজেন্ট আছে না, মোহাম্মদ ঘুরি। বন্ধুরা, মোহাম্মদ ঘুরিকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা ভারত ইতিহাস পরিক্রমা করব তখন। তো এই মোহাম্মদ ঘুরি কোথাকার সুলতান? গজনির সুলতান। তো বখতিয়ার খলজি প্রথম জীবনে মোহাম্মদ ঘুরির কাছে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন, হুজুর আমাকে আপনার সেনাবাহিনীতে একটা চাকরি দিন। তো অট্টহাসি হেসে বের করে দিয়েছিলেন ঘড়ি কাকে? বখতিয়ারকে, যে তুমি এইটুকান একটা বেটে মানুষ, তুমি নাকি আবার সেনাবাহিনীতে চাকরি করবা? যাও যাও যাও, বেরো যাও। তাহলে বখতিয়ার খলজি প্রথম জীবনে কার কাছে যান? গজনির সুলতান মোহাম্মদ ঘুরির কাছে যান। যে কিন্তু তিনি ব্যর্থ হন, চাকরি পান না। কিন্তু ব্যর্থ হলেও বখতিয়ার কিন্তু থেমে থাকেননি। বখতিয়ার কি করলেন? দিল্লির সুলতান, দিল্লির সুলতান, আর দিল্লির সুলতান ছিলেন তখন কুতুকুতু। কুতুকুতু মানে কুতুবউদ্দিন আইবেক। কুতুব উদ্দিন আইবেক। তো যাই হোক, সংক্ষেপে কুতুবউদ্দিনই লিখলাম মনে রাখার জন্য। কুতুকুতু, দেখবে পরীক্ষার রুমে যদি এই ধরনের প্রশ্ন আসে, এই কুতুকুতু কথাটাই মনে পড়ে যাবে। তো দিল্লির সুলতান ছিলেন কুতুবউদ্দিন আইবেক। বখতিয়ার মোহাম্মদ ঘুরির কাছে ব্যর্থ হয়ে চলে গেলেন কুতুবউদ্দিন আইবেকের কাছে। দিল্লিতে আসলেন, এসে বললেন, হুজুর আপনার সেনাবাহিনীতে আমাকে একটা চাকরি দিন। এবং কুতুবউদ্দিন আইবেকও ডিনাই করে দিল বখতিয়ার খলজিকে, তার এরকম দৈহিক গঠন দেখে। তাহলে বখতিয়ার দুবার ব্যর্থ হলেন। একবার ব্যর্থ হলেন গজনির সুলতানের কাছে গিয়ে, আর একবার ব্যর্থ হলেন দিল্লির সুলতানের কাছে এসে। তাও বখতিয়ার থেমে থাকলেন না। বখতিয়ার চলে গেলেন অযোধ্যা। ভারতের আরেকটি অঞ্চল রয়েছে অযোধ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অযোধ্যা গুরুত্বপূর্ণ জায়গা। যে অযোধ্যাতে বাবরি মসজিদ রয়েছে, হিন্দুদের রাম মন্দির রয়েছে। তো সেই অযোধ্যার শাসনকর্তা তখন ছিলেন হুসামউদ্দিন। হুসাম উদ্দিন, এভাবে মনে রাখবা, হুসামউদ্দিন। অর্থাৎ আমার কাছে একটা প্রশ্ন করেছে, আমি বলছি হ্যাঁ হুসামউদ্দিন। অযোধ্যার শাসনকর্তা ছিলেন হু। যদি তুমি আমাকে একটা কিছু করতে বললে, আমি বললাম মানে হ্যাঁ আমি করে দিব। তো অযোধ্যার শাসনকর্তা ছিলেন হুসামউদ্দিন। বখতিয়ার এবার চলে গেলেন হুসামউদ্দিনের কাছে, এবং যে তিনি বললেন, আপনার সেনাবাহিনীতে আমাকে একটা সুযোগ দিন। অর্থাৎ হুসামউদ্দিন প্রথম বখতিয়ারকে সুযোগ দিল। তাহলে এখান থেকে তোমাদেরও শিক্ষা লাভের দরকার আছে। ব্যর্থতায় জীবনের শেষ নয়। বখতিয়ার কিন্তু জীবনে প্রথম দুটো জায়গা গিয়েছে, যে ব্যর্থ হয়েছেন, কিন্তু তৃতীয় জায়গা যখন সে অযোধ্যার শাসনকর্তা হুসামউদ্দিনের কাছে গিয়েছেন,
সেখানে গিয়ে কিন্তু বখতিয়ার সফল কাম হয়েছেন। হুসামউদ্দিন বখতিয়ারকে সুযোগ দিল। হু থেকে হুসামউদ্দিন কোথাকার শাসক? অযোধ্যার শাসক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হুসামউদ্দিন বখতিয়ারকে তার সেনাবাহিনীতে চাকরি দেয়নি, কিন্তু কোথায় চাকরি দেয়নি? সেনাবাহিনীতে কিন্তু চাকরি দেয়নি। আমি একটু হুসামউদ্দিনের নামটা আবার লিখি, হুসামউদ্দিন। ওকে, হুসামউদ্দিন বখতিয়ারকে দুটো জায়গা দিল। কয়টা জায়গা দিল? দুটো জায়গা দিল। ভিটে বাড়ি বানানোর জন্য কিন্তু আবার জায়গা দেয়নি। কেন জায়গা দিছে সেটি বলছি। প্রথম একটি জায়গা দিল, সেটি হলো ভগবত। ভগবত নামক একটি জায়গা। আরো একটি জায়গা দিল, সে জায়গাটির নাম হচ্ছে ভিউলি। ভিউলি, ভগবত এবং ভিউলি। এই ভগবত এবং ভিউলির দেখভাল করবার দায়িত্ব পড়লো বখতিয়ার খলজির হাতে। অর্থাৎ বখতিয়ার খলজি এই ভগবত এবং ভিউলি নামক স্থানের জায়গির লাভ করলেন, জায়গিরত্ব লাভ করলেন, মানে দেখভাল করবার দায়িত্ব পেলেন। কপাল খুলে গেল। তাহলে ভাগ্যান্বেষণ করতে এসেছিলেন বখতিয়ার, সত্যি তার কপাল খুলে গেল। সে ভগবত এবং ভিউলি নামক দুটো স্থানের জায়গিরত্ব লাভ করলো, দেখভাল করবার ক্ষমতা লাভ করলো। এবং এই ভগবত এবং ভিউলি মূলত বখতিয়ারের শক্তির কেন্দ্র বা শক্তির উৎসে পরিণত হলো। তাহলে বখতিয়ার তার জীবনের শক্তি বা প্রাণ পেলেন কোথা থেকে? বখতিয়ার তার জীবনের শক্তি বা প্রাণ পেলেন কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই ভগবত এবং ভিউলি থেকে। এবং ভগবত ভিউলির জায়গিরত্ব পাওয়ার পরে ডে বাই ডে বখতিয়ার ক্ষমতাশালী হয়ে উঠতে শুরু করলেন, শক্তিশালী হয়ে উঠতে শুরু করলেন। এবং শক্তিশালী হয়ে উঠতে উঠতে বখতিয়ার কি করে বসলেন? ভারতে একটি বিহার ছিল, বিহারটির নাম ওদন্তপুরী। ওদন্তপুরী বিহার। তোমরা প্রথম লেকচারে জেনেছ যে পাল বংশের প্রতিষ্ঠাতা, আমরা তার নাম জানি গোপাল পাল। তিনি কিন্তু এই ওদন্তপুরী বিহার নির্মাণ করেছিলেন, গোপাল পালের ওদন্তপুরী বিহার। তো বখতিয়ার ক্ষমতাশালী হয়ে কি করলেন? তিনি ওদন্তপুরী বিহার আক্রমণ করে বসলেন। বখতিয়ার ওদন্তপুরী বিহার আক্রমণ করে খুবই বিস্মিত হলেন। বখতিয়ার এত শান্তিং মান্টিং করে গিয়েছে, এটা সেই যুদ্ধ হবে, কিন্তু বখতিয়ার দেখলেন বিহারের মধ্য থেকে কিছু নেড়ে মাথার মানুষ, তারা বুকে বই জড়িয়ে অবনত মস্তকে বেরিয়ে চলে যাচ্ছে। কারণ ওরা ছিল বৌদ্ধ ভিক্ষু। বিহারে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, লেখাপড়া করতেন, জ্ঞান চর্চা করতেন। তো বখতিয়ার বিস্মিত হলেন, ওমা আক্রমণ করলাম, এরা পাল্টা আক্রমণ না করে মাথা নত করে নেড়ে মাথার মানুষগুলো বেরিয়ে চলে গেল। এক কথায় বখতিয়ার খলজি বিনা বাধায় এই ওদন্তপুরী বিহার জয় করে নিলেন। এক কথায় বখতিয়ার খলজি বিনা বাধায় ওদন্তপুরী বিহার জয় করলেন। ওদন্তপুরী বিহার জয় করবার পরে বখতিয়ারের নজর পড়ল আমাদের বাংলার দিকে। কোন দিকে? বাংলার দিকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে জানো সে সময় বাংলার শাসনকর্তা ছিলেন কিন্তু লক্ষণ সেন। বাংলায় প্রবেশের কিন্তু দুটো পথ ছিল, একটা তেলিয়াগড়ের গিরিপথ, আরেকটি ছিল ঝাড়খণ্ডের জঙ্গল। এবং কিভাবে বখতিয়ার এসেছে এটা তোমরা ইতিপূর্বের লেকচারে কিন্তু জানো। এবং তোমরা দেখেছো বখতিয়ার বাংলাও কিন্তু জয় করলেন অনেকটা বিনা বাধায়। ও মা, ফাঁকা মাঠে গোল দিচ্ছেন বখতিয়ার খলজি। জাতিতে তুর্কি, দেশ আফগানিস্তান, পেশায় ছিলেন ভাগ্যান্বেষী। প্রথম দুজনের কাছে সফল না হলেও হু থেকে হুসামউদ্দিনের দ্বারা তিনি সফলতা পেয়েছেন। এবং সফলতা পেয়ে তিনি কিন্তু ক্ষমতাশালী হয়ে ওঠেন। তিনি জয় করেন ওদন্তপুরী বিহার, তিনি জয় করেন বাংলা। এবং বাংলায় বখতিয়ার খলজি মুসলিম শাসন কায়েম করেন। তাই তো বলা হয় যে বাংলায় মুসলিম শাসনের আধিপত্য বিস্তার করেছেন কে? বখতিয়ার খলজি। সালটি কত? 1204 সালে। ওকে,
তাহলে তোমরা এবার বুঝতে পেরেছো বখতিয়ারের প্রথম জীবন যতটুকু জানা যায় সে সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পেরেছো। একটা কথা বলে রাখি, যখন মুসলিমরা এই বিহার জয় করে, ওদন্তপুরী বিহার জয় করে, তো বখতিয়ার জয় করবার পরে এই ওদন্তপুরী কথাটা বলতে পারতো না। হ্যাঁ, তারা তো তুর্কি থেকে এসেছে, ওদন্তপুরী কথাটা তারা উচ্চারণ করতে পারতো না। তারা শুধু বলতো, মুসলিমরা শুধু বলতো বিহার, শুধু কি বলতে পারতো? বিহার। ওময় না, তখন থেকে ভারতের ওই জায়গার নাম হয়ে গেছে বিহার। এই বখতিয়ার খলজি যখন ওদন্তপুরী বিহার জয় করেন, তোমরা ভারতের বিহার রাজ্যের নাম শোনোনি, ওই তখন থেকে নাম হয়েছে বিহার, কারণ ওদন্তপুরী কথাটা উচ্চারণ করতে পারতো না তুর্কিরা, ফলে বিহার বিহার বলতো, তখন থেকে জায়গার নাম বিহার। আচ্ছা, ভালো কথা। তাহলে বখতিয়ার খলজি বাংলা জয় করলেন, কি আনন্দের সংবাদ, বাংলায় মুসলিম শাসন কায়েম হলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বখতিয়ার খলজির বাংলার মসনদে বসে, বাংলার ক্ষমতায় বসে, সিংহাসনে বসে বখতিয়ার খলজির নতুন একটি স্বপ্ন মাথাচাড়া দিল। নতুন স্বপ্নটি হচ্ছে, বখতিয়ার খলজি বাংলার উত্তর দিকে রয়েছে তিব্বত। কি রয়েছে? তিব্বত। এবার অনেক মেয়ে বলবে, স্যার কমন পড়ে গেল তো, কারণ তিব্বত স্নো পাউডার মাখো তোমরা অনেকে, তো এটা স্নো পাউডার না, তিব্বত। আজও তিব্বত রয়েছে, চীন সংলগ্ন। তো বখতিয়ার খলজি তিনি বাংলা যখন জয় করলেন, বাংলার মসনদে বসলেন, তখন বখতিয়ারের নজর পড়লো কোন দিকে? তিব্বতের দিকে। বখতিয়ারের নজর পড়লো কোন দিকে? তিব্বতের দিকে। তিনি চিন্তা করলেন তিনি তিব্বত জয় করবেন। এখন এত থুয়ে তিনি কেন তিব্বত জয় করবেন? কারণ বখতিয়ার চিন্তা করলেন, আমি যদি বাংলার উত্তর দিকে তিব্বত জয় করতে পারি, তাহলে তিব্বত থেকে খুব সহজে আমি দেশের বাড়ি বেড়াতে যাব আফগানিস্তানে, আবার আফগানিস্তান থেকে তিব্বত দিয়ে আমি বাংলায় ফিরে চলে আসব। ওকে, বখতিয়ার এবার তিব্বত অভিযান করবেন। তো তিব্বত অভিযানের পূর্বে বখতিয়ার কি করলেন? বাংলার উত্তর দিক থেকে এক আদিবাসী সম্প্রদায়ের মানুষকে ধরে আনলেন, ধরে এনে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। দীক্ষিত করে তার নাম দিলেন আলিমেস। আলিমেস, উনি ছিলেন একজন উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ, আদিবাসী। তাকে বখতিয়ার ধরে এনে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন, নাম রাখা হলো আলিমেস। এবং বখতিয়ার আলিমেসকে বলল যে, আলী তুমি কি করবে? তুমি তিব্বত যাওয়ার পথ আমাকে দেখাবে, আমরা এবার সৈন্য নিয়ে তিব্বত অভিমুখে রওনা দিব। তো এই ঘটনাটা যখন ফ্ল্যাশ হয়ে গেল বা জানাজানি হয়ে গেল, তখন আমরা দেখতে পাই যে তিব্বতের আশপাশের কিছু অঞ্চল ছিল, সে অঞ্চলের রাজারা বখতিয়ারকে খবর পাঠালেন যে আপনি এখন তিব্বত অভিযানে যাবেন না, এখন আমাদের শস্য কাটার সময় আসতেছে, এখন কোনো অভিযান বা যুদ্ধ না, শস্য কাটা হয়ে গেলে তারপরে দরকার হলে আমরা আপনাকে সহায়তা করব তিব্বত জয়ে। কিন্তু বখতিয়ার শুনতে নারাজ, তার কথা এখনই আমার দরকার, এখনই আমার দরকার। কি দরকার? তিব্বত জয় করা দরকার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আলিমেস আমরা দেখতে পাই, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আলিমেস যখন পথ দেখাচ্ছিলেন, আলিমেসের নির্দেশনায় দেখানো পথে বখতিয়ার খলজি সেনাবাহিনী নিয়ে রওনা দিলেন তিব্বত অভিমুখে। ঠিক যখন বাংলার উত্তর দিকে চলে গেলেন বখতিয়ার, যে দেখলেন বিশাল একটি নদী, বিশাল একটি খরস্রোতা নদী। এখন বখতিয়ার বাহিনী যখন নদীর পারে চলে গেলেন, তারা নদী পার দেবে কি করে? আসলে তুর্কিরা কিন্তু এরকম সাঁতার জানে তাও না। তো তখন আলিমেস পরামর্শ দিল যে, হুজুর এই অঞ্চলে প্রচুর পাথর পাওয়া যায়। তোমরা দেখবা আজও কিন্তু পঞ্চগড়, বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় যাও, বাংলাবান্ধা যাও, দেখবা প্রচুর পাথর পাওয়া যায় কিন্তু। হ্যাঁ, প্রচুর পাথর ওখান থেকে গোটা দেশে সাপ্লাই হয়। তো আলিমেস বললেন যে, হুজুর প্রচুর পাথর আছে, এই পাথরগুলো আমরা সংগ্রহ করি, সংগ্রহ করে আমরা নদীর উপরে ফেলি, নদীর উপরে ফেলে আমরা একটা সেতু করে নেই। ওকে, ডান। তখন বখতিয়ারের সৈন্যরা পাথর সংগ্রহ করে নদীর উপরে ফেলতে শুরু করলো এবং একটি সেতু তৈরি হয়ে গেল। এবার আলিমেস বললেন বখতিয়ারকে যে, হুজুর এবার আপনারা সেতু পার দিয়ে ওপারে চলে যান, ওপারে গেলেই তিব্বত, আমি আর না যাই, আপনাকে তো পথ দেখিয়ে দিলাম। বখতিয়ার বলল, ঠিক আছে বেটা, তুমি অনেক করেছো, কৃতজ্ঞতা।
এবার বখতিয়ার কি করলেন, তার কিছু সৈন্যকে এখানে মোতায়েন করে রাখলেন যে বাবারা সোনারা তোমরা একটু পাহারা দাও, আমরা তিব্বত কি করি, জয় করে আসি। বখতিয়ার তার সেনাবাহিনী নিয়ে নদী পার দিয়ে মানে সেতু অতিক্রম করে একটানা প্রায় 15 দিন তারা পথ চললো। শুধু সবুজ শ্যামল শস্য শ্যামলা মাঠ প্রান্তর, তিব্বত আর পাওয়া যায় না। একটানা 15 দিন পথ চলেছে বখতিয়ার খলজি, বাট তিব্বত পাওয়া যাচ্ছে না। প্রায় 15 দিনের মাথায় বখতিয়ার খলজি তার সেনাবাহিনী নিয়ে বিশাল একটি দুর্গের সামনে উপস্থিত হলো এবং বখতিয়ার বুঝলেন পেয়ে গিয়েছে তিব্বত, এবং বখতিয়ার বাহিনী বলল আক্রমণ। যেই না বখতিয়ার বাহিনী আক্রমণ করে বসলো, এই দুর্গের মধ্য থেকে হাজার হাজার সৈন্য বেরিয়ে এলো, তারাও পাল্টা আক্রমণ করলো বখতিয়ার বাহিনীর বিরুদ্ধে। ভয়ঙ্কর যুদ্ধ হলো দুপক্ষের এবং শেষমেশ এ যুদ্ধে এই যে এখানে যে দুর্গ ছিল, এই দুর্গের যারা সৈন্য ছিল তারা পরাজিত হলো। পরাজিত হওয়ার পরে বখতিয়ার যে পরাজিত সৈন্যরা রয়েছে, বন্দী করেছে যাদেরকে, বখতিয়ার তিব্বতের কথা বলতেই এই পরাজিত সৈন্যরা বলল হুজুর তিব্বত আরো দূরে, এবং সেখানে প্রায় 1 লক্ষ সৈন্য অপেক্ষা করছে আপনার জন্য, কারণ তারা জেনেছে আপনি তিব্বত জয় করতে যাচ্ছেন। বখতিয়ার দরকার নাই, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, আমার আর তিব্বত জয় করার দরকার নাই। কারণ বখতিয়ার প্রথম জীবনে জয় করেছিলেন অদন্তপুরী বিহার, জয় করেছিলেন বাংলা। এই দুটো জয় করতে বখতিয়ারের কিন্তু কোনো বেগ পেতে হয়নি। বখতিয়ার প্রথম বড় যুদ্ধের সম্মুখীন হলো কিন্তু তিব্বত জয় করতে যেয়ে, কিন্তু তিব্বত তিনি পৌঁছাতেই পারেননি। তিব্বতে গেলে আলু ভর্তা হয়ে যাবে, কারণ ওখানে 1 লাখ সৈন্য অপেক্ষা করছে। বখতিয়ার বলল দরকার নেই, আমার বাংলাই ভালো, আমি ফিরে যেতে চাই বাংলাতে। এখান থেকে একটি শিক্ষা নেওয়ার ব্যাপার আছে, অতি লোভে তাঁতি নষ্ট কথা আছে, অতি লোভ করতে নেই। দেখেন বখতিয়ার না চাইতেও জীবনে অনেক কিছু পেয়ে গিয়েছিলেন, সেগুলোই প্রপার ইউটিলাইজ করতেন। তা না করে সে বাংলা জয় করলো, বিহার জয় করলো, আবার তিব্বত জয় করতে গেল, কিন্তু এটা মোটেও সে ঠিক করেনি, এটা তার দূরদর্শিতার অভাব ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বখতিয়ার বাহিনী তিব্বত জয় না করে তারা আবার ফিরে আসতে শুরু করলেন যে যাব না তিব্বত। ও মা, ফিরে এসে দেখে সেতু নাই, পাথর নাই, স্থানীয় উপজাতিরা পাথর তুলে নিয়ে চলে গেছে। এবার নদী পার দেবে কি করে বখতিয়ার বাহিনী? না, পার দিব না, চলে গেলে তিব্বতে গেলে আলু ভর্তা করে ফেলবে, তাহলে তিব্বতে আর ফেরা যাবে না। এদিকে নদী, ডু অর ডাই সিচুয়েশনে পড়ে গেলেন বখতিয়ার বাহিনী, এবং তারা দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে নদীতে দিল ঝাঁপ। মাত্র 17 থেকে 18 জন সাঁতার কেটে বখতিয়ারের সাথে পারে উঠতে পারলো, বাদবাকি সব সৈন্য ডুবে মারা গেল। কথিত আছে 17-18 জন নিয়ে বখতিয়ার নাকি বাংলা জয় করেছিলেন। আবার এরকমই কথিত আছে 17-18 জন মাত্র বখতিয়ারের সাথে সাঁতরে নদী পার দিতে পেরেছে। বখতিয়ারের সাঁতার কাটাটা একটু সহজই বেশি। কেন সহজ? একে মানুষ ছোট, হাতগুলো বড়, ফলে সাঁতার কাটাটাও কি সহজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বখতিয়ার ফিরে আসতে পারলেন, আলহামদুলিল্লাহ, বখতিয়ার বেঁচে আছেন, তিনি ফিরে এসেছেন বাংলায়। কিন্তু সমস্যা কি হলো? একটি ব্যর্থ অভিযানে গিয়েছিলেন বখতিয়ার, ব্যর্থ হলেন তিব্বত অভিযানে। এবং প্রশ্ন হতেই পারে বখতিয়ারের জীবনের সবচেয়ে শেষ অভিযান কোনটি? আমরা বলতে পারি তিব্বত অভিযান। বখতিয়ারের জীবনের সবশেষ অভিযান কোনটি? তিব্বত অভিযান, যেটিতে তিনি ব্যর্থ হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বখতিয়ারের রাজধানী ছিল কিন্তু গৌড়। বখতিয়ারের রাজধানী ছিল গৌড়, কিন্তু তিনি ব্যর্থ অভিযানের থেকে ফিরে তিনি গৌড়ে আর আসলেন না, তিনি অবস্থান নিলেন দেবকোটে। দেবকোট। এখন প্রশ্ন, এই দেবকোট আবার কোথায়? তোমরা দেবকোট কোথায় যদি জানতে চাও, এদিকে তাকাও। দেবকোট হচ্ছে দিনাজপুরে, বর্তমান বাংলাদেশের কোথায়? দিনাজপুরে দেবকোট। তাহলে বখতিয়ার ফিরে আর গৌড়ে আসলেন না, ঠিক আছে, তিনি কোথায় অবস্থান নিলেন? দেবকোটে।
তো রাজারা যেখানে অবস্থান নেয় সে জায়গাটা হয়ে ওঠে রাজধানী, সে জায়গাটা হয়ে ওঠে রাজধানী। তাহলে যেহেতু আমাদের বখতিয়ার দেবকোটে অবস্থান নিলেন, দেবকোট তখন হয়ে উঠল রাজধানী। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বখতিয়ার দেবকোটে ফিরে এসে তিনি আর শাসন কার্যে অংশ নিতেন না। কেন নিতেন না? এত বড় একজন বীর, এভাবে তিনি পরাজিত হয়েছেন, তিব্বত অভিযানে ব্যর্থ হয়েছেন, এটা তিনি মেনে নিতে পারতেন না। ফলে তিনি সারাদিন ঘরে শুয়ে থাকতেন, সারাদিন ঘরে শুয়ে থাকতেন বা রাজকার্যে অংশ নিতেন না। এভাবে তিনি ডে বাই ডে অসুস্থ হয়ে পড়তে থাকেন, মানে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে রাখতে চাই আগে থেকে, যে বখতিয়ারের তিনজন সহচর ছিলেন, অর্থাৎ তিনজন সেনাপতির নাম আমরা জানতে পারি। প্রথম যার নাম আমি তোমাদেরকে বলতে চাই, শিরান খলজি, শিরান। দুই নাম্বার যার নাম আমি তোমাদের বলতে চাই, ইওয়াজ, ইওয়াজ। এবং তিন নাম্বার আমি যার নাম বলতে চাই, আলী মর্দান, আলী মর্দান। বাংলা ব্যাকরণে মর্দা মানে কিন্তু পুরুষ, হ্যাঁ? তো আলী মর্দান দুষ্ট, প্রথম থেকে মনে রাখা, দুষ্ট, খুবই দুষ্ট। তাহলে বখতিয়ারের আমরা কয়জন সেনাপতির নাম পাই বন্ধুরা? বখতিয়ারের আমরা তিনজন সেনাপতির নাম পাই। প্রথম পাই ইওয়াজ খলজি, সেকেন্ড পাই আমরা প্রথমে আমরা শিরান খলজি দেখেছি, দ্বিতীয় দেখেছি আমরা ইওয়াজ খলজি, আর থার্ড দেখেছি আমরা আলী মর্দান খলজি। তো যাই হোক, ফিরে আসো। তাহলে বখতিয়ার এখন অবস্থান করছেন কোথায়? তোমরা জেনে ফেলেছো, বখতিয়ার অবস্থান করছেন দেবকোটে। তাহলে দেবকোট বাংলাদেশের বর্তমান কোথায়? দিনাজপুরে। কিন্তু তিনি ঘর থেকে বেরোন না, রাজকার্যে তিনি অংশ নেন না, যে বাইরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1205 খ্রিস্টাব্দে বখতিয়ার মৃত্যুবরণ করেন। কি প্রাপ্ত হলো বলো? একটা গান আছে না, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমায় ছাড়া। তাহলে বখতিয়ার এত কষ্ট করে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু পেয়েছিলেন, সেগুলো তো ধরে রাখা কঠিন হয়ে গেল, জীবনটাই তো তার ধরে রাখা কঠিন হলো। 1205 খ্রিস্টাব্দে অসুস্থ হয়ে বখতিয়ার খলজি মারা গেলেন। অনেকবার বিভিন্ন পরীক্ষাতে, পিএসসির পরীক্ষাতে প্রশ্ন এসেছে বখতিয়ার খলজি কোথায় মৃত্যুবরণ করেছেন? আমরা বলবো দেবকোটে মৃত্যুবরণ করেছেন। কত সালে মরেছেন? 1205 সালে। কিভাবে মরেছেন? অসুস্থ হয়ে। তবে হ্যাঁ, কিছু কিছু ঐতিহাসিক আবার বলেছেন এই যে দুষ্ট আলী মর্দান, বখতিয়ারের একজন সেনাপতি, তিনি নাকি বখতিয়ার খলজিকে হত্যা করেছিলেন, এমন কথাও শোনা যায়। হয় অসুস্থ হয়ে মারা গিয়েছে, মানে অসুস্থ তো হয়েছিল, হয় অসুস্থ ভাবে মারা গিয়েছে, না হলে দুষ্ট আলী মর্দান বখতিয়ারকে মেরে ফেলেছে। শেষ, বখতিয়ারের চ্যাপ্টার শেষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরি, আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছি, আমার মাথাটা ঠিক কাজ করছিল না মনে হয়, দুঃখিত। ক্লাসটা এখানে কারেকশন করে নাও। 1205 নয়, 1206 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে মারা যান বখতিয়ার খলজি। এক্সট্রিমলি সরি, আমি বখতিয়ার খলজি মারা গিয়েছেন কত খ্রিস্টাব্দে? 1206 খ্রিস্টাব্দে। তাহলে আমরা প্রথমে বখতিয়ারের শাসনকাল দেখলাম। বখতিয়ার শাসন করেছেন খুব অল্প সময়, মাত্র 1200 কত থেকে? 1204 থেকে 1206 পর্যন্ত, খুব অল্প সময় শাসন করেছেন বখতিয়ার। তিনি মারা গেলেন। যেই না তার মৃত্যুর কথা রটে গেল, অমনি এই যে শিরান খলজি, বখতিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনাপতি শিরান খলজি, তিনি দ্রুত চলে এলেন কোথায়? তিনি দ্রুত চলে এলেন দেবকোটে। কারণ তার মালিক মারা গিয়েছে, সে তো আসবেই। তো ঠিক আছে, দাফন কাফন হলো বখতিয়ারের। এবার দেবকোটের যারা সুধীজন ছিলেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, তারা শিরানকে আমন্ত্রণ জানালেন যে শিরান, আপনি এবার বাংলা শাসন করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বখতিয়ারের মৃত্যুর পরে বাংলার শাসন ক্ষমতা গেল শিরান খলজির হাতে। কার হাতে? শিরান খলজির হাতে।
এভাবে তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা যে দেবকোটের সুধীজন শিরানকে বলল আপনি রাজা হন, শিরান বলল শিরোধার্য, শিরোধার্য, শি থেকে শিরান খলজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে বিষয়টি দেখলাম, বখতিয়ার খলজির মৃত্যুর পরে বাংলার ক্ষমতায় বসলেন শিরান খলজি 1206 সালে। সবাই বিষয়টি ভালোভাবে নিতে পেরেছে, নিতে পারেনি এই দুষ্ট আলী মর্দান খলজি। সে মানতেই পারছে না যে শিরান খলজি ক্ষমতায় বসেছে। এই দুষ্ট আলী মর্দান তখন কি করেছে শুনবা? শোনো তাহলে। এই দুষ্ট আলী মর্দান তখন পুটুস করে চলে গিয়েছে দিল্লির সুলতানের কাছে। দিল্লির সুলতান তখন ছিলেন কিন্তু কুতুকুতু। কুতুকুতু মানে তো জানোই, কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক, ভালো কথা। এবার আমরা যেটা লক্ষ্য করে দেখছি সেটি হচ্ছে আলী মর্দান তিনি পুরুষ করে দিল্লি চলে গেলেন কুতুবউদ্দিন আইবেকের কাছে, যে বললেন হুজুর আমি আলী মর্দান। বলো কি হুজুর, বাংলার শাসক আছে না কে? শিরান খলজি। হুজুর ও নিজেকে কি মনে করে? ও তো আপনাকে দেখতেই পারে না, আপনি যে দিল্লির সুলতান এটা তো মানে ও মনেই করে না। দেখো না, কান ভারী করে একজন আর একজনের, সেম টু সেম। এই আলী মর্দান যে কুতুবউদ্দিন আইবেকের কান ভারী করে তুললো শিরান খলজির বিরুদ্ধে। কুতুবউদ্দিন বলছে ও এত বড় স্পর্ধা ওর, দাঁড়া। কুতুবউদ্দিন তখন করলো কি, তার সেনাবাহিনী পাঠালো, পিকে থুয়ে আসো কাকে? শিরান খলজিকে। খুব খুশি আলী মর্দান, এটাই তো চাইছিলাম। এবার আমরা দেখতে পেলাম কুতুবউদ্দিন আইবেকের সেনাবাহিনী চলে এলো, শিরান খলজির সাথে যুদ্ধ হলো এবং যুদ্ধে শিরান খলজি পরাজিত এবং নিহত হলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাত্র 2 বছর 1208 সাল পর্যন্ত শাসন করেছেন শিরান খলজি। তাহলে দেখো, বখতিয়ার করেছেন মাত্র 2 বছর, তার প্রধান সেনাপতি শিরান সেও করেছে মাত্র 2 বছর। তার মৃত্যুর পিছনে আবারও বলবো দায়ীকে ওই আলী মর্দান খলজি। কারণ সে উস্কালো কাকে? দিল্লির সুলতান কুতুকুতুকে, এবং দিল্লির সুলতান কুতুবউদ্দিন তার সেনাবাহিনী পাঠিয়ে কি করলো? শিরান খলজিকে পরাজিত করলো, হত্যা করলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেই না শিরান খলজির মৃত্যু হলো, শিরান খলজির মৃত্যুর সাথে সাথে আমরা দেখতে পেলাম বাংলার ক্ষমতায় বসলেন বখতিয়ারের আরেক সেনাপতি ইওয়াজ খলজি। কে ক্ষমতায় বসলেন? ইওয়াজ খলজি ক্ষমতায় বসলেন। আয় রে কপাল, এবারে আলী মর্দানের কপাল খুলল না। আলী মর্দান কেমন ক্যারেক্টার জানো? বাংলা সিনেমায় হুমায়ুন ফরিদিকে চিন্তা না, মানে একটা পিগলুস টাইপের। তো এই আলী মর্দান ওরকম একটা পিগলুস। কপাল খুলল না, ক্ষমতায় বসলেন কে? ইওয়াজ খলজি। তো পিগলুসের কাজ তো পিগলুসগিরি করা। আলী মর্দান আবার, তাহলে ইওয়াজ খলজি বসছেন কবে? 1208 খ্রিস্টাব্দে, শিরানের মৃত্যুর পরে। এবার আলী মর্দান আবার চলে গেলেন কুতুকুতুর কাছে, মানে কুতুবউদ্দিন আইবেকের কাছে, যে বললেন হুজুর কি কব, ওই শিরানি ভালো ছিল, ওটাও একটু হলেও আপনাকে রেসপেক্ট করতো, কিন্তু এখন যে ইওয়াজ আছে এ আরো খচ্চর, একেবারে খারাপ, এ আপনাকে দেখতেই পারে না। আবার খেপে গেলেন কুতুবউদ্দিন আইবেক। ও তাই, ঠিক আছে দাঁড়াও, আমি আবার সেনাবাহিনী পাঠাচ্ছি। দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক আবার তার সেনাবাহিনী পাঠালেন। সেনাবাহিনীর সাথে টুকটুক টুকটুক করে আসতেছে কে? দুষ্ট আলী মর্দান। এ খবর চলে এলো ইওয়াজের কানে। ইওয়াজ দৌড়ে যে আলী মর্দানকে জড়িয়ে ধরলো। ভাই আলী মর্দান, আমি তোমার সাথে যুদ্ধ চাই না। আলী মর্দান, আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি, এ সিংহাসন তোমার, তুমি বসো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1208 থেকে মাত্র 1210 পর্যন্ত শাসন করেছেন ইওয়াজ খলজি। 2 বছর, কি কুফা! যে শাসকই বসে 2 বছরের বেশি থাকতে পারে না। তবে ইওয়াজ খলজি স্বেচ্ছায় কিন্তু সিংহাসন ছেড়ে দিলেন। তিনি সংঘর্ষ চাইলেন না, যুদ্ধ চাইলেন না। মাল আছে, মাল মাথায় মাল আছে ইওয়াজের, কারণ বুঝলো যুদ্ধ করতে গেলে সম্ভব না। কার সাথে সম্ভব না? দিল্লির সুলতানের সাথে যুদ্ধ করে বাঁচা সম্ভব না। চলে এলো সেই মহেন্দ্র খন,
শের মহেন্দ্র খন কেন বলছি? কারণ ইয়াস সরে গেলে ক্ষমতায় বসলো আলী মর্দান। কে ক্ষমতায় বসলো? আলী মর্দান। ও, এটাই তো চেয়েছিলাম, যেটার জন্য এতকাল অপেক্ষা করেছিলাম। অনেকটা সেই বাসর রাতের মতো। বাসর রাতে স্বামী স্ত্রীকে বলছে, কত কালের অপেক্ষা, অপেক্ষার অবসান আজকে, আজকে পেলাম, তোমাকে পেলাম। তেমনি সিংহাসনের ক্ষেত্রে আলী মর্দানের এতটা লোভ ছিল, এত কৌশল করে সে শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি 1210 খ্রিস্টাব্দে ক্ষমতায় বসেছেন আলী মর্দান। ওরে মারে, আলী মর্দান যখন ক্ষমতায় বসছে তখন বাতি কেটে গেছে কুতুবউদ্দিন আইবেকের, মরে গেছে কুতুবউদ্দিন আইবেক। তাহলে যে আলী মর্দান দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের বেল্টে চলতো, আজকের দিনে দেখো না ইসরায়েলকে পেট্রোনাইজ করে কে আমেরিকা, তাই কিনা? ইসরায়েলের পাশে থাকে আমেরিকা, তেমনি এই আলী মর্দানের পাশে থাকতো দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক। কিন্তু 1210 সালে কুতুবউদ্দিন আইবেক মারা যায়। মারা গেলে আলী মর্দান মনে করে, মেয়ে কি হলু রে, আমাকে আর কে ধরে, আমি এখন স্বর্গে সর্বা, আমার সাথে কে লাগবি লাগ, কে আমার সাথে খেলবি খেল। ধরা কেশ করা জ্ঞান করতো না আলী মর্দান ক্ষমতায় বসে। কাউকে কোনো প্রকার মানে কি বলবো যে রেসপেক্ট তো করতো না। ওয়ান কাইন্ড অফ শৈব শাসকে পরিণত হয় আলী মর্দান, এবং আলী মর্দানের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হয়, ঘৃণা সৃষ্টি হয় এই বাংলার মানুষের, রাজন্য বর্গের, ভালো ভালো মানুষদের। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুফা, কুফা মানে 2 বছর, 1212 সালে, 1212 খ্রিস্টাব্দে গুপ্তঘাতকের হাতে আলী মর্দান মারা যায়, এই দুষ্ট মরে যায়। এটা লক্ষ্য করে দেখো, বখতিয়ার এবং তার যে 3 জন সেনাপতি, হায়রে কুফারে ভাই, কেউ 2 বছরের বেশি কি করতে পারে না, কেউ 2 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারে না। মরে গেল কে? আলী মর্দান। কিন্তু বেঁচে আছে কে? ওই যে মাথায় যার মাল আছে, ইয়াস খলজি, যে স্বেচ্ছায় আলী মর্দানের কাছে ক্ষমতা ছেড়ে দিয়েছিল, এইবার টুকুস 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 করে এসে ক্ষমতায় বসে গেল ইয়াস খলজি। কে বসে গেল? ইয়াস খলজি বসে গেল, এবং বসে বলছে ইয়াস থেকে, ইয়েস ইয়েস ইয়েস, আমরা কিছু পারলে বলি না, ইয়েস ইয়েস ইয়েস, ইয়াস। সে তো খুশি হওয়ারই কথা, কারণ না আছে কুতুকুতু মানে কুতুবউদ্দিন আইবেক, না আছে দুষ্ট আলী মর্দান, ইয়াস খলজি এবার সর্বে সর্বা। মাথায় মাল রাখতে হয়, বুদ্ধি রাখতে হয়, তাহলে জীবনে সফল কেমন হওয়া যায়। ইয়াস খলজি আবার এসে বসে পড়লেন ক্ষমতায়। এবার বসছেন তাহলে কত সালে? 1212। ও ময়না, ও সোনা, ও পাখি, মনে রাখতে হবে তোমাদের, বখতিয়ারের সেনাপতি কিন্তু 3 জন। সেনাপতি কয়জন? মনে রাখতে হবে, বখতিয়ারের সেনাপতি 3 জন, কিন্তু ক্ষমতার টান কিন্তু 4টা। কারণ একমাত্র শাসক ইয়াস খলজি, তিনি কিন্তু কয়বার বসেছেন? 2 বার বসেছেন। তাই সেনাপতি 3 জন, কিন্তু ক্ষমতার টান কয়টা? ক্ষমতার টান কিন্তু 4টা। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বখতিয়ারের এই 3 জন সেনাপতির শাসনকে বলা হয় কিন্তু, মনে রাখতে হবে তোমাদের, খলজি মালিকদের শাসন। যদি কখনো পরীক্ষাতে বা কোনো ভাইভা বোর্ডে প্রশ্ন করে খলজি মালিক বলতে তোমরা কাদেরকে বোঝো, তোমরা বলবা বখতিয়ারের 3 জন সেনাপতিকে বুঝি। বখতিয়ারের কোন সেনাপতি প্রথম ক্ষমতায় বসেছিল? তোমরা বলবা শিরান খলজি ক্ষমতায় বসেছিল। বখতিয়ারের দুষ্ট সেনাপতি কোনটা? আলী মর্দান খলজি। কোন সেনাপতি 2 টার্মে ক্ষমতায় ছিল? ইয়েস ইয়েস ইয়েস, ইয়াস খলজি। কে? ইয়াস খলজি। এবং মনে রাখতে হবে, খলজি মালিকদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কিন্তু এই ইয়াস খলজি। খলজি মালিকদের মধ্যে শ্রেষ্ঠ তাহলে কে? ইয়াস খলজি। সে তো শ্রেষ্ঠ হবেই, শ্রেষ্ঠ না হলে কি সে 2 টার্মে ক্ষমতায় থাকতে পারে? তোমরা বলো, বিবেচনা করো। বাংলার ইতিহাসে তোমাদের মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বাংলার ইতিহাসে প্রথম নৌবহর, নৌবহর বলতে বোঝায় নৌবাহিনী। মনে করো, ধরো বাংলার ইতিহাসে প্রথম নৌবহর, এই নৌবহর গড়ে তুলেছিলেন কে জানো? এই যে ইয়াস খলজি। বাংলার ইতিহাসে প্রথম নৌবহর গড়ে তুলেছিলেন কে? ইয়াস খলজি।
এটি খুব ইম্পর্টেন্ট একটি তথ্য। খলজি মালিকদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? ইওয়াজ খলজি। খলজি মালিকদের মধ্যে দীর্ঘকাল শাসন করেছেন কে? ইওয়াজ খলজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1227 সাল, 1227 সাল গুরুত্বপূর্ণ একটি সাল। কি হয়েছে? মনের মধ্যে আকুপাকু করছে আমাদের, মনের মধ্যে আমাদের কি করছে? আকুপাকু করছে। কি জন্য আকুপাকু করছে? কারণ কি হলো এ সালে? এটা জানার জন্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1227 সালে দিল্লির সুলতান যিনি ছিলেন, ওনার নাম তিতা। তিতা, তোমরা তিতা খাও না? উস্তা খাও, করলা খাও, নিম পাতা খাও, ঠিক আছে, তিতা খাও। তিতা থেকে ইল তুত মিশ, ইলতুৎমিশ, দিল্লির সুলতান তখন ছিলেন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ কিন্তু কুতুকুতু, যে কুতুবউদ্দিন আইবেক ছিল না, কুতুবউদ্দিন আইবেকের কিন্তু মেয়ের জামাই ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেক পরবর্তী সময় ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে ক্ষমতায় বসেছে, মানে শ্বশুরের সিংহাসনে জামাই বসেছে। ইস, সবার কপালে যদি এরকম একটা করে শ্বশুর যুক্ত, যে আমার শ্বশুর রাজা, শ্বশুরের মরার পর আমি হব রাজা, কেমবাটা হইতো তোমরা কও, বুঝো? তো ওরকমই আমরা কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পরবর্তী সময় দেখেছি ইলতুৎমিশ ক্ষমতায় বসেছেন, দিল্লির সিংহাসনে বসেছেন। তো 1227 সালে এই ইলতুৎমিশের নজর পড়লো বাংলার দিকে। বাবারে, বাংলা কিন্তু সিনেমার নায়িকার মতো, দেখো না, ভিলেন খালি খারাপ নজর পড়ে নায়িকার দিকে। নায়িকা পালাবে, ভিলেন পিছন পিছন দৌড়ায়, নায়িকা কয় বাঁচাও বাঁচাও বাঁচাও। তো বাংলা মনে হয় খুব সুন্দর, নায়িকার মতো। এই বাংলার দিকে নজর পড়লো কার? এই দুষ্ট দিল্লির সুলতান ইলতুৎমিশের। এই যে ইলতুৎমিশের নজর পড়েছে, ইলতুৎমিশ তার সাওয়ালের নাম নাসির উদ্দিন। বাংলা সিনেমাটা ভিলেন দেখো নাই? নাসির উদ্দিন, নাসির খান, দাড়ি ছিল, সবসময় শয়তানি পাঠ করত। ওই নাসির উদ্দিন, মনে রেখো, ইলতুৎমিশের ছেলে ছিল নাসির উদ্দিন। ইলতুৎমিশ তার ছেলে নাসির উদ্দিনকে নির্দেশ দিল, নাসির উদ্দিন বাংলায় যাও, ইয়াস খলজির সাথে যুদ্ধ করো, ওকে পরাজিত করে বাংলা দখল করো। ও ময়না, যে কথা সেই কাজ। এই ইলতুৎমিশের সাওয়াল, নামটা কি কইলাম? নাসির উদ্দিন। সে 1227 সালে এসে আক্রমণ করলো ইয়াস খলজিকে, যুদ্ধ হলো। যুদ্ধে ইয়াস খলজি পরাজিত হলেন এবং নিহত হলেন। 1227 খ্রিস্টাব্দে মারা গেলেন ইয়াস খলজি। আর ইয়াস খলজির মৃত্যুর মধ্য দিয়ে দুটো ঘটনা ঘটে গেল। একটি ঘটে গেল, খলজি মালিকদের শাসনের অবসান ঘটে গেল। বখতিয়ারের যে 3জন সেনাপতি, তাদের শাসন আমলকে খলজি মালিকদের শাসন বলছি। খলজি মালিকদের শাসনের অবসান ঘটে গেল। শুধুমাত্র খলজি মালিকদের শাসনের অবসান ঘটে গেল এমনটা নয়, বড় একটা ঘটনা ঘটলো। কি ঘটনা শুনবা? চোখে পানি এসে যায়। ঘটনাটা হচ্ছে, বাংলা পরাধীন হয়ে গেল। ওই যে শশাঙ্ক দাদা 606 বাংলাকে স্বাধীন করেছিলেন, আজ এতটা বছর আমরা স্বাধীনতার সুখ উপভোগ করতাম। শশাঙ্ক দাদার আমলে আমরা স্বাধীন, মাৎস্য ন্যায়ের সময়ও আমরা অনেকটা স্বাধীন, পাল আমলে আমরা স্বাধীন, সেন আমলে আমরা স্বাধীন, বখতিয়ার তার সেনাপতিদের আমলে আমরা স্বাধীন। কারণ দিল্লি থেকে কেউ এসে আমাদেরকে দখল করেনি, উত্তর ভারত থেকে কেউ এসে আমাদের দখল করেনি। কিন্তু সে স্বাধীনতার স্বপ্ন আমাদের ধূলিসাৎ হয়ে গেল 1227 সালে। কারণ দিল্লির সুলতান তিতা মানে ইলতুৎমিশ, তিনি বাংলা জয় করে নিলেন। বাংলা দিল্লির একটি প্রদেশে পরিণত হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে বাংলা পরাধীন হয়ে গেল 1227-এ। যে বাংলা স্বাধীন হয়েছিল প্রথম 606-এ, সেই বাংলা পরাধীন হয়ে গেল 1227 খ্রিস্টাব্দে। তার কারণ ইয়াস খলজি পরাজিত হলেন, দিল্লির সুলতান বাংলা জয় করে নিলেন। বাংলা হয়ে গেল দিল্লির একটি প্রদেশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি কেমন লাগছে তোমাদের? একটু কমেন্ট করে আমাকে জানাও। আমি বোর্ড পরিষ্কার করতে থাকি, ক্লিন করতে থাকি, তোমরা কমেন্ট করতে থাকো। ক্লাসটি কেমন লাগছে, বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা, প্লিজ একটু কমেন্ট করো।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার পড়ার মধ্যে প্রবেশ করো। তাহলে বাংলা পরাধীন হয়েছে কবে? আমরা বলতে পারি 1227 খ্রিস্টাব্দে। বাংলা কার প্রদেশে পরিণত হয়েছে? বাংলা দিল্লির প্রদেশে পরিণত হয়েছে। ওরে ময়না, ওরে পাখি রে, 111 বছর। কত বছর? প্রায় 111 বছর আমরা পরাধীন ছিলাম। আমরা বলা চলে প্রায় দিল্লির অধীনে ছিলাম। 1227 থেকে 1338 যোগ বিয়োগ করলে 111 বছরের মতোই হওয়ার কথা। কথা বুঝতে পেরেছ? কত হবার কথা? 111 বছরের মতো হবার কথা। এই টাইমটা আমরা ছিলাম দিল্লির অধীনে। এই সময়টাতে আমাদের কোনো স্বাধীন ইতিহাস ছিল না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা যখন দিল্লির অধীনে ছিল, তো এখানে একটি তথ্য তোমাদেরকে দিয়ে দিতে চাই। তোমরা বলতে পারো, স্যার এত গল্প করলেন বখতিয়ার তার সেনাপতিগণ নিয়ে, এগুলো গল্প আপনি কই থেকে জানলেন, কোন বইতে পড়েছেন? আমি তোমাদেরকে বলতে চাই, এই গল্পগুলো আমার গল্প নয়। এই গল্পগুলো করেছেন মিনহাজ উদ্দিন সিরাজ। মিনহাজ উদ্দিন সিরাজ, তিনি ছিলেন একজন ঐতিহাসিক। এই বখতিয়ার বেতার সেনাপতিদেরই সমসাময়িক সময়ে তিনি একটি গ্রন্থ লিখেছিলেন। মিনহাজ উদ্দিন সিরাজ একটি গ্রন্থ লিখেছিলেন সেই আমলে। গ্রন্থটির নাম তবকাত-ই নাসিরি। খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবার মতো। তবকাত-ই নাসিরি গ্রন্থটি কার? আমরা বলবো মিনহাজ উদ্দিন সিরাজের। তবকাত-ই নাসিরি গ্রন্থটি কার? মিনহাজ উদ্দিন সিরাজের। বখতিয়ার খলজি বা তার সেনাপতিদের সম্পর্কে কার বিবরণ থেকে জানা যায়? আমরা বলবো মিনহাজ উদ্দিন সিরাজের বিবরণ থেকে জানা যায়। তার গ্রন্থের নাম আবারও বলবো তবকাত-ই নাসিরি। তবকাত-ই নাসিরি। ওকে, ডান। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলা যখন দিল্লির অধীনে ছিল, মানে এই যে টাইমটা তোমরা দেখেছো, আমি লিখে রেখেছি কিন্তু, যে 1227 থেকে 1338, এই সময়ে বাংলা কিন্তু, সমগ্র বাংলা কিন্তু কোন একক শাসনের অধীনে ছিল না। আমি বোঝাই বলছি, দাঁড়াও। ধরো এটা বাংলা এরকম বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল। দিল্লি থেকে কি করা হতো? দিল্লি থেকে প্রতিটা প্রদেশের জন্য একজন করে শাসনকর্তা পাঠিয়ে রাখতো। অর্থাৎ সমগ্র বাংলাকে দিল্লির কোনো প্রতিনিধি এককভাবে শাসন করতেন না। বিভিন্ন প্রদেশের জন্য দিল্লি থেকে বিভিন্ন শাসনকর্তা পাঠানো হতো। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 111 বছরে কিন্তু বাংলাকে ভাগ করা হয়। এক একটা প্রদেশে এক একজন শাসক ছিলেন। আর তোমরা তো বুঝতে পারছো, সে শাসকরা তো স্বাধীন নয়। কেন স্বাধীন নয়? কারণ তারা দিল্লির সুলতানদের অধীনে ছিলেন। দিল্লির সুলতান তার দূত পাঠাতেন এগুলো অঞ্চলকে শাসন করবার জন্য। তো এরকম একটি অঞ্চল ছিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অঞ্চলটার নাম যদি বলি তোমরা চিনতে পারবে। তোমরা বলবে পারতে পারছি স্যার, পারতে পারছি। সে অঞ্চলটা হচ্ছে সোনারগাঁও। সে অঞ্চলটির নাম হচ্ছে সোনারগাঁও। তাহলে আমরা দেখতে পেয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1238 খ্রিস্টাব্দ আমরা 1338 আমরা চলে যাই। 1338 সোনারগাঁও একটা অঞ্চল। এই অঞ্চলের শাসনকর্তা মানে শাসক যিনি ছিলেন, ওনার নামটা ছিল, আমি একটু অন্য কালি একটু ব্যবহার করি, একটু একঘেয়েমি হয়েছে তো কালিটা চেঞ্জ করে নিলাম। তার নাম ছিল বাহারাম খাঁ। এখন তোমাদের মনে প্রশ্ন, আচ্ছা বাহারাম কি কোনো স্বাধীন শাসক? নো, নেভার। দিল্লির সুলতান, ঠিক আছে, দিল্লির সুলতান সোনারগাঁয়ের শাসনকর্তা করে রেখেছিল, শাসক করে রেখেছিল বাহারাম খাঁকে। বাহারাম খাঁ তো কোনো স্বাধীন শাসক নয়, কারণ বাংলা তো এখন পরাধীন, দিল্লির অধীনে রয়েছে।
তো সোনারগাঁয়ের শাসক কে ছিলেন? বাহারাম খাঁ। তিনি দিল্লি কর্তৃক নিযুক্ত একজন শাসক। তো হয়েছে কি জানো বন্ধুরা, এই যে 1338 সাল, যেটা লিখে থইছে, আবারও লিখি, এই 1338 সালে হঠাৎ করে বাপি কেটে যায় বাহারাম খাঁর। বাপি কাটা মানে বোঝো, মরে যায় বাহারাম খাঁ। বাপি কথাটা কোথা থেকে শিখছি? আমার ভাইস্তা, আমি একদিন রান্না করছি, ও আমার পাশে দাঁড়ায় আছে, এর মধ্যে মাইকিং করছে শোক সংবাদ। তো ভাইস্তা হুট করে বলল, কার যে বাপি কেটে গেল। তো এই কথাটা আমার খুব মনে লাগছে, তাই আমি তখন থেকে কথাটা ইউজ করি যে কেউ মরে গেলে বাপি কেটে গেছে। তাহলে বাপি কেটে গেল কার? বাহারাম খানের। কোথাকার শাসক? সোনারগাঁয়ের শাসক। তো বাহারাম খাঁর একজন বল্লম রক্ষক ছিলেন। বল্লম রক্ষক মানে সে বাহারাম খাঁর অস্ত্র গুদাম যেটা ছিল সেটা দেখভাল করতেন। তফসিলদারও বলে বা অস্ত্র গুদামদার যিনি দেখভাল করতেন, তার নাম ছিল ফকরা। ফকরা বাহারাম খাঁর একজন বল্লম রক্ষক বা অস্ত্র গুদামদার দেখভাল করতেন, তার নামটা কি ছিল? ফকরা। ওরে ময়না, ওরে পাখি, যেই না বাহারাম খাঁ মরে গেল দিল্লি কর্তৃক নিযুক্ত শাসক সোনারগাঁয়ের, অমনি তার বল্লম রক্ষক ফকরা সে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করে বসলো। সে বলল, দিল্লির শাসন মানি না, মানবো না, সোনারগাঁও এখন স্বাধীন, আমি ফকরা এখন সোনারগাঁয়ের সুলতান। কি হয়ে গেল? ভালো কিছু হইলো, বাংলা আবার স্বাধীন হলো। পুরো বাংলা না, খালি সোনারগাঁও। কার হাত ধরে স্বাধীন হলো? এই ফকরার হাত ধরে স্বাধীন হলো। এই যে 111টা বছর ময়না পাখি, 111টা বছর পরাধীন ছিলাম, সেই পরাধীনতা থেকে একটা অঞ্চলকে, সোনারগাঁও, যেটি আজকে নারায়ণগঞ্জের মধ্যে, এই সোনারগাঁওকে স্বাধীন করলেন ফকরা। কত সালে? 1338-এ। তার মানে বাংলা আবার কি হলো? স্বাধীন হলো। অত খুশি হয়েও না, পুরা বাংলা স্বাধীন হলো না, খালি স্বাধীন হলো কোন অঞ্চল? সোনারগাঁও। কার হাত ধরে? ফকরার হাত ধরে। সোনারগাঁয়ের শাসক কে ছিল? বাহারাম খাঁ, দিল্লি কর্তৃক নিযুক্ত। যেই তার বাপি কেটে গেল, তার বল্লম রক্ষক হলো সোনারগাঁও এখন স্বাধীন, দিল্লি থেকে আমরা বিচ্ছিন্ন। তার কারণও ছিল, কারণ দিল্লির সুলতান তখন যিনি ছিলেন, তিনি নানান ঝুট ঝামেলায় জড়ায় গেছিলেন। ফলে দিল্লির সুলতান সোনারগাঁর দিকে আর তাকাতে পারলো না। আমার সোনার অঙ্গ চলে গেল, সোনারগাঁও চলে গেল, দিল্লির সুলতান এদিকে তাকাতে পারলো না। কেন পারলো না? কারণ সে নিজে ঝামেলায় জর্জরিত ছিল দিল্লিতে। এই সুযোগকে কাজে লাগালো এই বাহারাম খাঁর বল্লম রক্ষক ফকরা। ওকে, ফাইন, খুশি হও, আমাদের দুঃখের কারণ নাই, কারণ বাংলার সোনারগাঁও আবার কি হলো? দিল্লির কাছ থেকে স্বাধীন হলো। কত সালে স্বাধীন হলো? 1338 সালে স্বাধীন হলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে রাখবো বাংলা আবার স্বাধীন হলো কবে? 1338 খ্রিস্টাব্দে। কোন অঞ্চল স্বাধীন হলো? সোনারগাঁও অঞ্চল স্বাধীন হলো। এবং আমরা দেখতে পাই এই সোনারগাঁও অঞ্চল স্বাধীন হলো কার হাত ধরে? ফকরা হাত ধরে। কিন্তু ফকরা নামটা কেমন কেমন, তাই না? কেমন, তাই ফকরা সিংহাসনে বসলেন ফখরুদ্দিন মুবারক শাহ নাম ধারণ করে। এই ফকরাই হয়ে উঠেছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। তাহলে বাংলার ক্ষমতায় বসলেন, সোনারগাঁয়ের ক্ষমতায় বসলেন ফখরুদ্দিন মুবারক শাহ। কত সালে বসলেন? 1338 সালে বসলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনে রাখতে হবে আমাদের এখানে, সেটি হচ্ছে, তোমার যদি একটা ভালো জামা দেখি আমি, ওই জামাটা দেখে আমারও কিন্তু কিনতে ইচ্ছা করে। সলমান খান কি ধরনের প্যান্ট পরে, কি ধরনের শার্ট পরে, চশমা পরে, ঘড়ি পরে, আমাদের কিনতে ইচ্ছা করে। তার মানে আমরা অনুকরণ প্রিয়, কারণ ভালো কোনো জিনিস দেখলে সেই জিনিসটি আমাদের কিনতে ইচ্ছা করে। তো এই ফখরুদ্দিন মুবারক শাহ ওরফে ফকরা, সে দেখলো দিল্লিতে আছে সুলতানি বংশ, মানে দিল্লির সালতানাত। দিল্লিতে কি আছে? দিল্লির সালতানাত, সুলতানি। আমরা ভারত ইতিহাস পরিক্রমায় দিল্লির সুলতানি সালতানাত পড়ব। ওই দেখা দেখি ইচ্ছা জাগ্রত করলেন ফখরুদ্দিন মুবারক শাহ, তিনি চালু করলেন বাংলার সুলতানি। বাংলার সুলতানি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
পরীক্ষা কতবার যে প্রশ্ন এসেছে, বাংলার স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতাকে, তোমরা বলবো ফখরুদ্দীন মোবারক শাহ ওরফে ফখরা। বাংলার স্বাধীন সুলতানের প্রতিষ্ঠা হয়েছে কত সালে, তোমরা বলবা 1338-এ। মানে দিল্লিতে তখন সালতানি যুগ চলছিল, ওই ফখরুদ্দীনেরও মনে হলো আমিও চালু করি বাংলার সুলতানি। বাংলার সুলতানের প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলার সুলতানি কোথায় শুরু হলো, সোনারগাঁয়ে শুরু হলো। কার হাত ধরে শুরু হলো, ফখরার হাত ধরে, মানে ফখরুদ্দীন মোবারক শাহর হাত ধরে শুরু হলো। এখানে একটু আগাম বলে রাখি, তাহলে ফখরুদ্দীন কিন্তু শুধুমাত্র স্বাধীন করেছিল সোনারগাঁওকে, বাদবাকি পুরো বাংলাকে কিন্তু দিল্লির আওতা থেকে মুক্ত করতে পারেনি। শশাঙ্ক যেমন স্বাধীন করেছিলেন শুধু গৌড়কে, কিন্তু পরবর্তীতে পাল আমল বা সেন আমলে বিজয় সেন পুরো বাংলা জয় করে নিয়েছিলেন। একইভাবে জাস্ট দিল্লির কাছ থেকে সোনারগাঁও স্বাধীন হয়েছে, পুরো বাংলা স্বাধীন হয়নি। বন্ধুরা, পুরো বাংলা স্বাধীন হলো 1342 খ্রিস্টাব্দে। সোনারগাঁও ব্যতীত বাংলার আর যত অঞ্চল, সে অঞ্চলগুলো স্বাধীন হলো 1342 খ্রিস্টাব্দে। যার হাত ধরে স্বাধীন হলো তার নাম ইলিয়াস শাহ। তার নাম কি বন্ধুরা, ইলিয়াস শাহ। মনে না থাকলে নায়ক ইলিয়াস কাঞ্চন, ইলিয়াস শাহ। তাহলে ফখরুদ্দীন স্বাধীন করলেন জাস্ট সোনারগাঁওকে দিল্লির কাছ থেকে, আর সোনারগাঁও ব্যতীত পুরো বাংলাকে স্বাধীন করলেন ইলিয়াস শাহ। ওই সালটা কিন্তু 1342। অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। ইলিয়াস শাহ পুরো বাংলার সুলতান হলেন, আর সোনারগাঁয়ের সুলতান থাকলেন ফখরুদ্দীন মোবারক শাহ। কিন্তু ভুলেও কোনোদিন ইলিয়াস শাহ ফখরুদ্দীনের সাথে কোনো ঝামেলা করেননি, রেসপেক্ট করেছেন। কারণ ইলিয়াস শাহ জ্ঞানীগুণী মানুষ, সে দেখেছেন যে এই সুলতানি, এই স্বাধীনতা তো প্রথম কে এনেছে, ফখরুদ্দীন। ফলে তাকে স্যালুট, তাকে সম্মান জানাই, তার প্রতি ভালোবাসা এক রাশ। তার মানে ইলিয়াস শাহর সাথে ফখরুদ্দীন মোবারক শাহর কিন্তু কোনো ঝামেলা হয়নি। ইলিয়াস শাহ সমগ্র বাংলা শাসন করতে শুরু করলেন, আর ফখরুদ্দীন মোবারক শাহ জাস্ট সোনারগাঁও শাসন করতে থাকলেন, কোনো সমস্যা নেই। ফখরুদ্দীন মোবারক শাহর শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি, একজন পরিব্রাজক এসেছিলেন যার নাম ইবনে বতুতা। ইবনে বতুতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ইবনে বতুতা সাহেব, ওনার বাড়ি আফ্রিকান রাষ্ট্র মরক্কোতে। ওনার বাড়ি আফ্রিকান কোন রাষ্ট্রে, মরক্কোতে। তো ইবনে বতুতা মরক্কোর আগে এসেছিলেন দিল্লিতে। কোথায় এসেছিলেন, দিল্লিতে। দিল্লি থেকে তিনি জানতে পারেন যে এ বাংলার সিলেট অঞ্চলে, এ বাংলার কোন অঞ্চলে, সিলেট অঞ্চলে বসবাস করেন হযরত শাহজালাল। দিল্লি থেকেই মনস্থির করলেন ইবনে বতুতা তিনি সিলেটে আসবেন, বাংলায় শাহজালালের সাথে সাক্ষাৎ করবেন। যথারীতি তিনি দিল্লি থেকে চলে আসেন বাংলার সিলেটে, এবং বাংলার সিলেট অঞ্চলে এসে তিনি কিন্তু হযরত শাহজালালের সাথে দেখা করেন। এবং দেখা করবার পরে তিনি জানতে পারেন যে সোনারগাঁয়ের শাসক হচ্ছেন ফখরুদ্দীন মোবারক শাহ, যিনি বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেছেন। তখন কি হলো, আমাদের ইবনে বতুতা সাহেব সিলেট থেকে নৌকা যোগে তিনি সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি ভাবলেন একটু ফখরুদ্দীনের সাথেও দেখা করে যায়, যেহেতু তিনি স্বাধীন সুলতানি প্রতিষ্ঠা করেছেন, মানে অন্যরকম একজন ব্যক্তিত্ব, তার সাথে দেখা করতেই হবে। তো ইবনে বতুতা যখন তিনি এসেছেন সিলেট থেকে নৌকা যোগে সোনারগাঁয়ের দিকে, তিনি কিন্তু বাংলার অনেক কিছু দেখেছেন, সেগুলো বিবরণও তিনি লিখেছেন। তিনি লিখেছেন বাংলায় সে সময় দাসী ক্রয় বিক্রয় চলতো, হাটে দাসীদেরকে তোলা হতো, তাদের ক্রয় বিক্রয় করা হতো। এমনকি এই ইবনে বতুতা তিনি নিজেও একটি দাসী কিনেছিলেন, দাসীটির নাম ছিল আশুরা নাম্নী। অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুন্দরী। সেই আমলে প্রায় 10 টাকা খরচ করে এই ইবনে বতুতা একটি দাসী কেনেন, যে দাসীর নামটি ছিল আশুরা নাম্নী। তাছাড়া ইবনে বতুতা দেখেছেন সে সময় সতীদাহ প্রথাও ছিল। অর্থাৎ ইবনে বতুতা দেখছেন যে একটা মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে, পিছনে অনেক লোক দৌড়াচ্ছে, একটা সময় মেয়েটাকে ধরে ফেলে। ধরে নিয়ে যে ইবনে বতুতা দেখলেন মেয়েটিকে একটা জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো, পুরো মেয়েটি মারা গেল। এটি সতীদাহ প্রথা। তার মানে সে সময় কিন্তু বাংলাতে সতীদাহ প্রথা ছিল, এটিও কিন্তু ইবনে বতুতা তার বিবরণীতে লিখেছেন। দাসী পাওয়া গিয়েছে, এটা লিখেছেন। তারপরে সতীদাহ প্রথা ছিল, এটা তিনি লিখেছেন।
এবং ইবনে বতুতা যে গ্রন্থটি লিখেছেন তার ভ্রমণ কাহিনী, সে গ্রন্থটির নাম হচ্ছে কিতাবুল কিতাবুল রেহেলা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পেলাম যে ইবনে বতুতার ভ্রমণ কাহিনীটির নাম হচ্ছে কিতাবুল রেহেলা, এবং এই কিতাবুল রেহেলা গ্রন্থে ইবনে বতুতা কিন্তু এগুলো বিবরণ লিখেছেন। তো ভালো কথা, ইবনে বতুতা সোনারগাঁও চলে আসেন এবং ফখরুদ্দীন মোবারক শাহর সাথে কিন্তু তিনি দেখা করেন। এখন তোমরা তো অনেক বেশি গবেষক, তোমরা বলতে পারো ইবনে বতুতা কত সাল থেকে কত সাল বাংলায় ছিলেন। আমি তোমাদের বলতে চাই 1344 থেকে 1346 সাল পর্যন্ত ইবনে বতুতা এ বাংলায় অবস্থান করেছেন। তাহলে ফখরুদ্দীন মোবারক শাহ সম্পর্কে জানতে পারি আমরা কার বিবরণ থেকে? আমরা বলবো ইবনে বতুতা, মরক্কোর পর্যটক ইবনে বতুতার বিবরণ থেকে। তার ভ্রমণ কাহিনীর নামটা কি? কিতাবুল রেহেলা। আর বন্ধুরা, ভালো করে মাথায় রাখবা, বাংলার স্বাধীন সুলতানি শুরু করেছেন কিন্তু ফখরুদ্দীন মোবারক শাহ। তিনি শুধু সোনারগাঁওকে স্বাধীন করেছেন, আর সোনারগাঁও ব্যতীত বাদ বাকি অঞ্চলগুলোকে স্বাধীন করেছেন ইলিয়াস শাহ, তাই কিনা? এবং মনে রাখতে হবে যে ইলিয়াস শাহ কিন্তু কখনো ফখরুদ্দীন মোবারক শাহর সাথে কোনো ঝামেলা বা দ্বন্দ্বে অবতীর্ণ হননি। এখন যে বিষয়টি তোমাদেরকে আমি পরিষ্কার করতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই বিষয়টি হচ্ছে, আমরা দেখেছি তাহলে বাংলার স্বাধীন সুলতানের সূচনা হয়েছে কবে? 1338 খ্রিস্টাব্দে। বাংলার স্বাধীন সুলতানের সূচনা হয়েছে 1338 খ্রিস্টাব্দে, এবং আমরা যতটুকু জানি 1349 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ। 1338 থেকে 1349 পর্যন্ত সোনারগাঁয়ের শাসক ছিলেন বাংলার স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা, বাংলার প্রথম সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ। 1349 খ্রিস্টাব্দে ফখরুদ্দীন মোবারক শাহর মৃত্যু হয়। আর ফখরুদ্দীন মোবারক শাহ যখন মৃত্যু হয় তখন ক্ষমতায় বসেন তার পুত্র, তার পুত্রের নাম ছিল ইখতিয়ার। ইখতিয়ার, তোমরা কি আবার ভাবছো ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি? ও মা, সে তো পরেই মারা গেছে। হ্যাঁ, ফখরুদ্দীন মোবারক শাহর পুত্রের নাম ছিল ইখতিয়ার গাজী। তাহলে আমরা দেখতে পাই ফখরুদ্দীনের মৃত্যুর পরে সোনারগাঁয়ের ক্ষমতায় বসেন ইখতিয়ার গাজী। কিন্তু ময়নারা, ইখতিয়ার গাজীকে কিন্তু আর নিতে পারে না। কে নিতে পারে না? ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ রেসপেক্ট করেছে ফখরুদ্দীনকে, ফখরুদ্দীনের সাথে কোনো ঝামেলা কিন্তু করেনি। কিন্তু ফখরুদ্দীনের মৃত্যু হওয়ার পরে যখন ইখতিয়ার গাজী ক্ষমতায় বসেছেন, তখন সোনারগাঁও ব্যতীত টোটাল বাংলার যে সুলতান ছিলেন, আমি ইলিয়াস শাহর কথা বলেছি, সেই ইলিয়াস শাহ কি করলেন? ইখতিয়ার গাজীকে আক্রমণ করলেন, এবং 1352 খ্রিস্টাব্দে ইখতিয়ার গাজী পরাজিত হলেন। কার কাছে পরাজিত হলেন? ইলিয়াস শাহর কাছে পরাজিত হলেন। ইলিয়াস শাহ আমাদেরই মানুষ, তিনিও বাংলার সুলতান, নো প্রবলেম। তাহলে ইখতিয়ার গাজী যেই পরাজিত হলেন, তখন সোনারগাঁও কার দখলে চলে গেল? ইলিয়াস শাহর দখলে চলে গেল। সোনারগাঁও কার দখলে চলে গেল? ইলিয়াস শাহর দখলে চলে গেল। সমগ্র বাংলা এখন কার দখলে? ইলিয়াস শাহর দখলে। এবং ইলিয়াস শাহকে এজন্য বলা হয় স্বাধীন সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। পরীক্ষা দুভাবে প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন হতে পারে স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতাকে, তোমরা বলবা ফখরুদ্দীন মোবারক শাহ। আর যদি প্রশ্ন হয় স্বাধীন সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তোমরা বলবা স্বাধীন সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলিয়াস শাহ। এবং ইলিয়াস শাহ সমগ্র বাংলা যখন তার হাতে চলে এলো, তিনি কি করলেন? সব জনপদগুলোকে একত্র করে ফেললেন। কারণ এখনো কিন্তু বাংলা বলে কোনো রাষ্ট্র না, বিভিন্ন জনপদ, সব জনপদকে একত্র করে বসলেন এই ইলিয়াস শাহ। তাই তো তাকে বলা হয় শাহ-ই বাঙ্গালা। পরীক্ষায় প্রশ্ন হতে পারে শাহ-ই বাঙ্গালা নামে পরিচিত কে? আমরা বলবো ইলিয়াস শাহ। শাহ-ই বাঙ্গালা নামে পরিচিত কে? ইলিয়াস শাহ। সব জনপদগুলোকে একত্র করেছেন কে? ইলিয়াস শাহ। মনে থাকবে তোমাদের, এজন্য তাকে কিন্তু শাহ-ই বাঙ্গালা বলা হয়। বাঙ্গালা নামের উৎপত্তি কিন্তু এখন থেকেই সৃষ্টি হলো।
তাহলে আবারও মনে করে দেই, বাংলার স্বাধীন সুলতানের প্রতিষ্ঠাতা কিন্তু ফখরুদ্দীন মোবারক শাহ, আর স্বাধীন সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলিয়াস শাহ, যিনি সব জনপদগুলোকে একত্র করে বাঙ্গালা নাম প্রচলন করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইলিয়াস শাহ তার নামে কিন্তু তিনি একটি বংশ চালু করেছিলেন, যে বংশের নাম হচ্ছে ইলিয়াস শাহী। ইলিয়াস শাহী বংশ। কত সময় পরীক্ষায় প্রশ্নটি এসেছে, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? তোমরা বলবা শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার স্বাধীন সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? তোমরা বলবা ইলিয়াস শাহ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে সব জনপদকে একত্র করে বাঙ্গালা নাম প্রচলন করেছেন ইলিয়াস শাহ, মনে থাকবে তো? আর প্রথম সুলতান কিন্তু ফখরুদ্দীন, তিনি জাস্ট সোনারগাঁয়ের সুলতান। সোনারগাঁ ব্যতীত দিল্লির কাছ থেকে বাদবাকি বাংলাকে কিন্তু ইলিয়াস শাহ স্বাধীন করেছিলেন। কিন্তু বলেছি, ফখরুদ্দীন যতদিন বেঁচে ছিলেন, ইলিয়াস শাহ ফখরুদ্দীন মোবারক শাহর সাথে কোনো ঝামেলাতে কিন্তু যাননি। কিন্তু যখন ফখরুদ্দীনের মৃত্যুর পরে তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী ক্ষমতায় বসেছেন, তখন কিন্তু ইলিয়াস শাহ গাজীরে হটিয়ে দিয়ে সোনারগাঁও দখল করে নিয়েছেন এবং বলেছি সব জনপদগুলোকে একত্র করে ফেলেছেন। আমরা পরবর্তী ক্লাসে লেকচার 2 এর দ্বিতীয় খণ্ড আলোচনা করব। সেই দ্বিতীয় খণ্ডে আমরা বাংলার সুলতানি থেকে শুরু করে আমরা চলে যাব একদম পলাশী যুদ্ধ পর্যন্ত। কারণ লেকচার 2 মধ্যযুগের ইতিহাস, যেখানে 1204 থেকে 1757। এবং সবাইকে আমি বলে রাখি, আমরা শুরু করেছি শশাঙ্ক থেকে। আমরা শশাঙ্ক থেকে চলে আসব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত। কোনো ফাঁকফোকর থাকবে না। মনে রাখতে হবে, একের পর এক এই বাংলা বা বাংলাদেশকে কে বা কারা শাসন করেছেন। আমরা বলেছি, আবারও বলছি, শশাঙ্ক থেকে আমরা চলে আসব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাস করলে আমার মনে হয় না যে কোনো কিছু কঠিন থাকবে, এবং গল্পের মতো করে আমি বাংলাদেশ বা আন্তর্জাতিক অংশটাও কিন্তু তোমরা অনেক ভিডিও দেখতে পাও। গতকালকেও দেখেছো একটি ক্লাস তোমরা ইরান সিরিয়ার উপরে। আমার প্রতিটা টপিকই কিন্তু গল্পের ছলে, তাই তোমরা গল্পগুলো মনে ধারণ করো। গল্প ধারণ করে তোমরা ক্লাস নোট করো। ক্লাস নোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস নোট করো এবং ক্লাস নোটের পাশাপাশি তোমরা কি করো? প্র্যাকটিস করো। দেখো, সাধারণ জ্ঞান অজানা বলে কিছু থাকবে না। এবং সবাইকে একটা কথা বলে দেই যে দেখো, আমার ক্লাস তোমার এমন সৃষ্টি হবে, নেশা তৈরি হবে। যেমন একটা নাটক সিরিয়াল, এক পর্ব দেখলে কখন কালকে আর এক পর্ব হবে, বসে পড়ো। আমার ক্লাসটাও তোমার ক্ষেত্রে কিন্তু এরকম জিঘাংসা তৈরি করবে যে আজকে আমরা ইলিয়াস সাথে, কালকে ক্লাসে ইলিয়াস শাহ কি করবে, কি থেকে কি হবে, কিভাবে পলাশী পর্যন্ত চলে যাব, দেখবা একটা স্পৃহা তোমাদের মধ্যে জাগ্রত হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে, হ্যাঁ, এই ক্লাস থেকে টপিকের উপরে, অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ।